আমাদের চ্যানেলে আরও একটি নতুন ক্লাস। তো যাই হোক, আমরা শুরু করে অনেক দিন আমাদের চ্যানেলটা অফ ছিল, আমাদের অ্যাক্টিভিটিস করতে পারিনি সময়ের কারণে। তোমরা জেনে থাকবা যে অলরেডি আমাদের দুইটা পেড কোর্স চলতেছে আর অফলাইনে অনেকগুলো কোর্স চলতেছে তোমাদের এসএসসির উপর। তো যাই হোক, তাও আমরা একটু সময় বের করে তোমাদেরকে এই ইউটিউবে আমাদের সকল ক্লাস ফ্রিতে দেওয়ার যে চেষ্টা করে যাচ্ছি, সেটা আস্তে আস্তে হয়তোবা আমরা আরও আগাবো তোমরা যদি আমাদের সাথে থাকো। তো যাই হোক, আমরা আমাদের অফলাইন এবং অনলাইনের সকল পেড কোর্স আস্তে আস্তে তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা কেমিস্ট্রি পদার্থের গঠন পড়ব। ঠিক আছে? এই টপিকগুলো বাদ ছিল গড় আপেক্ষিক ভর নির্ণয়, তারপর হচ্ছে শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এই দুইটা টপিক পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার 3 মানে পদার্থের যে গঠন চ্যাপ্টারটা আছে সেটা শেষ হয়ে যাবে। এর আগে আমি ইলেকট্রন বিন্যাস এক্স পড়িয়েছি, তৃতীয় অধ্যায়ের আরও যা যা পড়া আছে সবগুলো পড়িয়েছি। তোমরা সিকোয়েন্স অনুযায়ী আগের ক্লাসগুলো দেখে নিলেই হবে। তো যাই হোক, প্রথমে আসো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে? তো প্রথমেই যদি আমরা গড় আপেক্ষিক, আমি গতে গড় বোঝালাম, সরায়াতে আপেক্ষিক, পথে পারমাণবিক ভর। তো গড় আপেক্ষিক পারমাণবিক ভরের একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর বাই মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে? তো এই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র, মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে? এখানে এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, সেটার একটা কনস্ট্যান্ট মান আছে। এই কনস্ট্যান্ট মানটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে? তো এই হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান। একটু মনে রাখবা, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তো এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর তুমি কেমনে নির্ণয় করবা? যদি কোয়েশ্চনে মৌলের একটি পরমাণুর ভর দেয়া থাকে, তাহলে তুমি সেটাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ মানে 1.66 ইন্টু 10⁻⁻24 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে? তারপর তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে, মৌলের একটি পরমাণুর ভর কি সবসময়ই দেয়া থাকবে? না, মৌলের একটি পরমাণুর ভর সবসময়ই দেয়া থাকবে না। সেক্ষেত্রে তুমি কি করবা? যদি একটি পরমাণুর ভর দেয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই। তোমাদের বইয়ের মধ্যে দুই একটা কোয়েশ্চেন আছে, দেখবা অ্যালুমিনিয়ামের একটা কোয়েশ্চেন আছে, সেটার মধ্যে সরাসরি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেয়া আছে, সেটাকে যদি তুমি এই মানটা দ্বারা ভাগ করো, সরাসরি তুমি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাবে হচ্ছে 27। এটা কার আপেক্ষিক পারমাণবিক ভর? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন প্রবলেমটা তখনই হবে যখন মৌলের একটি পরমাণুর ভর দেয়া থাকবে না। সেক্ষেত্রে কি করা লাগবে জানো? সেক্ষেত্রে তোমাকে ষষ্ঠ অধ্যায়টা আগে ভালো করে পড়া লাগবে। ঠিক আছে? তো আমি এই টপিকটা এর থেকে আর বেশি আগালাম না, কারণ ষষ্ঠ অধ্যায় না পড়ে আসলে তুমি মৌলের একটি পরমাণুর ভর কেমনে বের করতে হয় সেটা পারবা না। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমি ষষ্ঠ অধ্যায়ের সাথে লিঙ্ক আপ করে রেখে দিব। ঠিক আছে? তোমরা ষষ্ঠ অধ্যায়টা পড়ানোর পরে আবার এই টপিকে ফিরে আসবো। আমি এই টপিকটা ষষ্ঠ অধ্যায় পড়ানোর সময় অবশ্যই দেখাই দিব। ঠিক আছে? ওকে, যদি একটি পরমাণুর ভর দেয়া না থাকে। এখন আসো শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। ঠিক আছে? তো শতকরা হার থেকে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব একটু দেখি। যদি শতকরা হার থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করতে পারি। সেই সূত্রটা দিয়ে যত বড় আইসোটোপে আসুক না কেন তুমি সহজে বের করে ফেলতে পারবা। সেটা মনে রাখবা, প্রথম মৌলের শতকরা হার ইন্টু ভর। প্রথম মৌলের বলতে প্রথম আইসোটোপ আর কি, এগুলো সাধারণত শতকরা হার আইসোটোপের ক্ষেত্রে দেয়া থাকে আর কি। তাহলে প্রথম মৌলের বা আইসোটোপের শতকরা হার ইন্টু ভর প্লাস দ্বিতীয় মৌলের শতকরা হার ইন্টু ভর প্লাস তৃতীয় মৌলের শতকরা হার ইন্টু ভর, এইভাবে হচ্ছে ডট 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 যেতেই থাকবে, ভাগ হচ্ছে 100। তাহলে সূত্রটা কি বুঝতে পেরেছো ভাইয়া? বইয়ের মধ্যে দেওয়া আছে পি ইন্টু কিউ প্লাস এম ইন্টু এন
বইয়ের মধ্যে আসলে m ইন্টু n p ইন্টু q এরকম একটা সূত্র দেওয়া আছে হোয়াট এভার। তো তুমি এইভাবে একটু মনে রাখবা যে প্রথম মৌলের শতকরা হার ইন্টু প্রথম মৌলের যে ভর দেওয়া থাকবে, বা প্রথম আইসোটোপের শতকরা হার ইন্টু প্রথম আইসোটোপের যে ভর দেওয়া থাকবে সেটা, ইন্টু দ্বিতীয় আইসোটোপের শতকরা হার ইন্টু দ্বিতীয় আইসোটোপের ভর, প্লাস তৃতীয় আইসোটোপের শতকরা হার ইন্টু তৃতীয় আইসোটোপের ভর, প্লাস যদি আরও দেওয়া থাকতো চতুর্থ আইসোটোপের শতকরা হার ইন্টু চতুর্থ আইসোটোপের ভর। এভাবে এভাবে দেওয়া থাকবে, ভাগ করে দিবা তুমি 100 দিয়ে, যেটা পাবা ওইটাই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝতে পেরেছো কথা? তো তোমার বই একটা কোয়েশ্চেন আছে এরকম, কোয়েশ্চেনটা হচ্ছে একটা ছিল ক্লোরিনের একটা আইসোটোপ দেওয়া আছে 35 আর একটা ক্লোরিনের আইসোটোপ দেওয়া আছে 37, ঠিক আছে? বলছে ক্লোরিন 35 পাওয়া যায় হচ্ছে 25%, 37 পাওয়া যায় হচ্ছে 75%। তো বলছে এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা সূত্র কীভাবে বার করবো? গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কেমনে বার করবো? প্রথম মৌলের শতকরা হার কত? 25%। তাহলে 25 ইন্টু 35 প্লাস 75 ইন্টু 37 ভাগ হচ্ছে 100, বের করে দেখো 35.5 হবে, ঠিক আছে আনসার। এখন যদি কোয়েশ্চেনের মধ্যে 3টা মৌল দেওয়া থাকতো, 3টা ধরো অক্সিজেনের 3টা আইসোটোপের মান দেওয়া আছে, ঠিক আছে? অক্সিজেনে 1 2 3, অক্সিজেন বলতেছিলাম সাপোজ অক্সিজেনের 3টা আইসোটোপের মান দেওয়া আছে, একটা হচ্ছে অক্সিজেন 16, একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে 18, এবং তিনটারই পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে? কোনটা কত পার্সেন্ট? 0.76%। এরপরেরটা দেওয়া আছে 0.037%, 0.037%। এরপরেরটা দেওয়া আছে 0.204%, 0.204%, ঠিক আছে? এই পার্সেন্টেজগুলো দেওয়া আছে। বলছে এই অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর তুমি কেমনে নির্ণয় করবা ভাইয়া? সেটা হচ্ছে প্রথম মৌলের ভর ইন্টু শতকরা পরিমাণ, বা প্রথম মৌলের শতকরা পরিমাণ ইন্টু ভর। তাহলে 99.76 ইন্টু 16 প্লাস দ্বিতীয় মৌলের শতকরা পরিমাণ ইন্টু ভর 0.037 ইন্টু 17 প্লাস তৃতীয় মৌলের শতকরা পরিমাণ ইন্টু পারমাণবিক ভর 0.204 ইন্টু হচ্ছে 18, ঠিক আছে? এটারে তুমি 100 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবো হচ্ছে 16.004, যেটা হচ্ছে প্রায় কতর কাছাকাছি 16 লিখতে পারি। তাহলে দেখছো ভাইয়া, যদি দুইটা আইসোটোপের ক্ষেত্রে আসে তাহলেও যে সূত্র, ওই যে উপরের সূত্র, যদি 3টা আসে তাহলেও সেম, কোনো আইসোটোপে যদি একটা মৌলে 4টা আইসোটোপ থাকে তাহলেও কিন্তু আমরা সেম সূত্রটাই ইউজ করব। তার মানে এই ক্ষেত্রে শতকরা হার থেকে ভর নির্ণয়ের এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। তো বইয়ের যে 2টা অক্ষর দিয়ে আছে সেই সূত্রটার নাম মনে রাখা একটু এমনি মনে রাখবা যে প্রথম মৌলের বা প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ ইন্টু ভর, প্লাস দ্বিতীয় মৌলের বা দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ ইন্টু ভর, প্লাস তৃতীয় মৌলের শতকরা পরিমাণ ইন্টু ভর, বা তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ ইন্টু ভর ভাগ প্লাস ডট 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 বাই হচ্ছে 100। বুঝতে পেরেছো কথা? ওকে, আর আগের যে টপিকটা আছে সেটা আমরা ষষ্ঠ অধ্যায় পড়ার পরে ওই টপিকে আমি আবার ব্যাক করব। তো যাই হোক, আজকে ক্লাসটা একদমই ছোট ছিল, একটু ক্লাসের মধ্যে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ, ঠিক আছে? তো আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকো। ওকে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যদি ভালো লাগে ভিডিওগুলো, এবং আগের সবগুলা সিকোয়েন্স অনুযায়ী কেমিস্ট্রি সবগুলা ভিডিও দেখলে, ফিজিক্স আমরা আপলোড করব, ঠিক আছে? তো সবগুলা ভিডিও দেখলে আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না। তাও যদি প্রবলেম থাকে তাহলে আমার হচ্ছে ফেসবুক আইডি বাঁধন বর্মন, সেখানে নক দিতে পারো, যে কোনো সমস্যার কথা জানাতে পারো, আমি অবশ্যই সলভ করার ট্রাই করব।